71 দাগের অঙ্ক আছে দেখুন। একজন ব্যাটার পরপর 7টি ম্যাচের প্রথম দুটি ইনিংসের দুটিতে 53, বাকিগুলিতে 51, 33, 64, 50, 95 রান করে। ওই ব্যাটারের গড় রান কত? তো আমরা এটাকে কিভাবে সহজে সমাধান করব? তো যেহেতু এখানে বর্তমানে যে প্র্যাকটিস সেটটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপের একটি প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু 10 এপ্রিল কর্মক্ষেত্র পত্রিকা থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে। আমরা এই প্র্যাকটিস সেটের ইতিমধ্যে 40টা জেনারেল স্টাডিজের প্রশ্ন সমাধান করেছি। আজকে আমরা অঙ্ক প্রশ্নের সমাধান করব। তো চলুন চলে যাই এই প্র্যাকটিস সেটের অঙ্ক প্রশ্নের সমাধানে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মার্কিং করা আছে, এগুলো কিন্তু জেনারেল স্টাডিজ। তো জেনারেল স্টাডিজের আগের ভিডিও এই জেনারেল স্টাডিজগুলো কমপ্লিট করেছি। ইতিমধ্যেই আপনারা জানেন যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু 40টা জেনারেল স্টাডিজ পড়বে, 30টি ইংরেজি পড়বে আর 30টি অঙ্ক পড়বে। তো আমরা এখন অঙ্কের সমাধান দেখব, 30টা অঙ্কের সমাধান কীভাবে সহজে সমাধান করা যায়। তো চলুন সরাসরি চলে যায় অঙ্কে। তো 71 দাগের থেকে অঙ্ক শুরু করবো। তো 71 দাগের অঙ্ক আছে দেখুন। একজন ব্যাটার পরপর 7টি ম্যাচের প্রথম দুটি ইনিংসের দুটিতে 53, বাকিগুলিতে 51, 33, 64, 50, 95 রান করে। ওই ব্যাটারের গড় রান কত? তো আমরা এটাকে কিভাবে সহজে সমাধান করব? তো যেহেতু এখানে প্রথম দুটি ইনিংসে 53 করে যেতে 53 গুণ 2 অর্থাৎ দুটি ম্যাচে মোট রান হয়ে যাবে ওনার 53 গুণ 2 তা কত হয়? 106। 106 আর এই 51 কত হয়? 157। 157 আর 33 কত হয়? 157 আর 33 হয় কিন্তু 190। তো 190 আর 64 কত হয়? 254। 254 আর 50 304। 304 আর 95 399। তো মোট রান হচ্ছে কত? 399। এখন আপনার উত্তর চেয়েছে কি ওই ব্যাটারির গড় রান কত? গড় রানটা চেয়েছে, তাই গড় রান হলে আমরা ভাগ করে দেবো। কত দিয়ে ভাগ করবো? দেখুন 7টি ম্যাচের গড় রান বলেছে, 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হবে? তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 5 7 35 আর 4 35 আর 4 39, 39 35 আর 4 39, তাহলে হয় 49, 7 7 49 অর্থাৎ 57 হয় এর সঠিক উত্তর। তো এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 72 দাগের এই প্রশ্নে। 5 বন্ধুর বয়সের সমষ্টি 99 বছর। 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তো দেখুন খুব সুন্দর একটি প্রশ্ন। এখানে আমরা যেভাবে এই অঙ্কটার সমস্যার সমাধান করব সেটি দেখুন খুব সুন্দরভাবে এই অঙ্কের সমস্যার সমাধান করব। যেহেতু 5 বন্ধুর বয়সের সমষ্টি ছিল 99, তো আমরা 99টা দেবো। এবার এটাতে বিয়োগ করব। কত বিয়োগ করবো বলতে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? বন্ধু কজন? 5 জন। তো এখানে 5 জনের প্রত্যেকের কিন্তু 5 5 করে বাদ যাবে। তাই আমরা কি করব? 25 বাদ দেবো। তাই আমরা কি করব? 99 থেকে কিন্তু 5 5 আর 25 বাদ দেবো। বাদ দিলে কত থাকে? 99 থেকে 25 বাদ দিলে থাকে কিন্তু 74। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 74, অর্থাৎ এই 74 সির দাগের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 73 দাগের এই প্রশ্নে। 73 দাগের প্রশ্ন আছে দেখুন। একটি দেওয়াল ঘড়িতে 12টার সময় 12টা ঘন্টা বাজতে 9 সেকেন্ড সময় লাগে। 4টার সময় 4টি ঘন্টা বাজতে কত সময় লাগবে? 12টা ঘন্টা বাজতে 9 সেকেন্ড সময় লাগে, তাহলে 1টা ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগে? তাই 9 উপরে চলে যাবে, 9 ভাগ 12 হয়ে যাবে। তো এটা সমান সমান কত? এটা সমান সমান 0.75 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডেরও কম সময় লাগে। তো 1 ঘন্টা বাজতে কিন্তু 1 ঘন্টা বাজতে 0.75 সেকেন্ড সময় লাগে। তাহলে 4টের সময় 4টের ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? তো 4টা গুণ হয়ে যাবে। তো কত হবে তাহলে? তো এখানে এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় 3 সেকেন্ড। তো এর সঠিক উত্তর হবে 3 সেকেন্ড, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। 74 দাগের প্রশ্ন আছে দেখুন। একটি পরীক্ষায় 855 জন পরীক্ষার্থীর মধ্যে 80% পরীক্ষার্থী পাশ করে, তাহলে কতজন পরীক্ষার্থী ফেল করে? ভালো করে বুঝবেন। 855 জন মোট পরীক্ষার্থী, তার মধ্যে 80% পরীক্ষার্থী পাশ করে, তাহলে কতজন ফেল করে? তো তাহলে কি হবে? 80% যদি পাশ করে তাহলে 20% অবশ্যই ফেল করবে। তো ফেল করবে কতজন? তো এই 855 গুণ 855কে আপনি কি করবেন? 855কে আপনি যেহেতু 80% পরীক্ষার্থী পাশ করে, এখানে ফেল করা কতজন চেয়েছে? তা 80% ফেল করলে 20%, 80% পাশ করলে 20% ফেল করবে। তা 20/100 দিয়ে আপনি ভাগ করে দেবেন। তো এখানে 5 20 100 বলেছে না কতজন পরীক্ষার্থী ফেল করেছে? তো 855 জন কত? 855-এর মধ্যে কতজন ফেল করেছে একেবারে বেরিয়ে যাবে। তো এখানে হয়ে যাবে 5 একে 5 আর 3 দাও 8, 5 7 35, 5 একে 5, 171 জন কিন্তু ফেল করেছে, অর্থাৎ দ্বিতীয় হবে এর সঠিক উত্তর। এখানে আপনার কিন্তু পাশের হার দেওয়া আছে, আপনি ফেলের হারটা বার করবেন, কারণ ফেলটা আপনার চেয়েছে তাই
ফিল্ডটা বার করবেন, তাহলে দেখবেন এক চান্সে এর সঠিক উত্তর বেরিয়ে যাবে। তো চলে যাবো আমরা 75-এর এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, 60 থেকে 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত, এটা আপনাকে বার করতে হবে। 75 দাগের প্রশ্নের উত্তর করার আগে আমি সবার আগে জেনে নেব মৌলিক সংখ্যা কাকে বলে। তো মৌলিক সংখ্যা কাকে বলে ইতিমধ্যে আপনারা হয়তো জানেন, যারা জানেন না আবার একটু শুনে রাখবেন যে মৌলিক সংখ্যা শুধুমাত্র সেই সংখ্যা দ্বারা এবং এক দ্বারা ভাগ করলে মিলবে, কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না, তাকে কিন্তু মৌলিক সংখ্যা বলে। যেমন একটা মৌলিক সংখ্যার উদাহরণ হচ্ছে 5 অথবা 3 অথবা 7, একটা মৌলিক সংখ্যা। এরা কিন্তু 7কে 7 দিয়ে ভাগ করলে মেলে, আর 1 দিয়ে ভাগ করলে মিলবে, তাছাড়া কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। তেমনই 5কেও কিন্তু 5 দ্বারা ভাগ করলে মিলবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না। 5কে 5 এবং 1 দ্বারা ভাগ করলে মিলবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না। তো এইরকম সংখ্যাগুলিকে বলা হয় মৌলিক সংখ্যা। এখন আমরা যেহেতু দেখছি এখানে প্রশ্ন আছে 60 থেকে 75 মধ্যে মৌলিক সংখ্যা সমষ্টিগত, তো আমি 60-এর পরে 61 দিচ্ছি একটি মৌলিক সংখ্যা। কারণ কি? কারণ 61 হচ্ছে 61কে 61 দ্বারা ভাগ করলে মিলবে, আর 1 দ্বারা ভাগ করলে মিলবে, তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না। তো আমরা এটাকে বলবো মৌলিক সংখ্যা। তো 61 হয়ে গেল, 61 পরে 67 একটি মৌলিক সংখ্যা, আর তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 71 একটি মৌলিক সংখ্যা, তারপরে 73 একটি মৌলিক সংখ্যা, 74, 75 এসবগুলো কিন্তু যৌগিক সংখ্যা। তো 60 থেকে 75-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা কত পেলাম? 60 থেকে 75-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা পেলাম কিন্তু 4টি। এখন এইগুলির সমষ্টি যদি আমি করি তাহলে সমষ্টি কত হবে? তো এটা সমষ্টি করলে হয়ে যাবে 272, অর্থাৎ বিদ্যাক হবে এর সঠিক উত্তর। 272 হচ্ছে 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল। আপনি দেখছেন কিন্তু পিএসসি ক্লার্কশিপের একটি প্র্যাকটিস সেট, যে প্র্যাকটিস সেটটা কিন্তু 10 এপ্রিল কর্মক্ষেত্র পত্রিকায় প্রকাশ হয়েছে। তো এরকমভাবে আপনি পিএসসি ক্লার্কশিপের অঙ্ক প্র্যাকটিস করুন, জেনারেল স্টাডিজ প্র্যাকটিস করুন এবং ইংরেজি প্র্যাকটিস করুন শুধুমাত্র আমাদের চ্যানেলে, আপনার সুফল আসবেই আসবে। তো চলুন চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে, 76 দাগের প্রশ্ন। তো 76 দাগের প্রশ্ন যাওয়ার আগে আমি প্রশ্নটা একটু উপর দিকে তুললাম। এখন 76 দাগের প্রশ্ন দেখবো কি আছে। 76 দাগের একটি প্রশ্ন আছে দেখুন, একটি নির্বাচনে দুজন প্রার্থী মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 4000 ভোটে জয়লাভ করেছে। মোট কতজন ভোট দিয়েছিল? মোট ভোটের 60% পেয়ে কিন্তু 4000 ভোট জয়লাভ করেছে, তাহলে মোট কতজন ভোট দিয়েছিল? তো আপনি এখান থেকে সহজে কিভাবে উত্তরটা সমাধান করবেন দেখুন, মোট ভোটারের 60% ভোট পেয়ে কিন্তু 4000 ভোটে জয়লাভ করেছে। তো এখানে কিন্তু বলিনি ভোটারের 60% এতটা ভোট পেলো, এরকম কিন্তু বলিনি, বলেছে 60% ভোট পেয়ে 4000 ভোটে জয়লাভ করলো। তো এইখানটায় উত্তরটা লুকিয়ে আছে। দেখুন, মোট ভোটের 60% ভোট পেয়েছেন, তাহলে যিনি জয়ী হয়েছেন তিনি পেয়েছেন কত? জয়ী প্রার্থী পেয়েছে 60% ভোট। তাহলে পরাজিত প্রার্থী কতটা পেয়েছে? পরাজিত প্রার্থী কতটা পেয়েছে? তাহলে সেক্ষেত্রে পরাজিত প্রার্থী কত ভোট পেয়েছে? জয়ী প্রার্থী যদি 60% ভোট পায়, তাহলে পরাজিত প্রার্থী ভোট পেয়েছে কিন্তু 40%। 40% ভোট কিন্তু পরাজিত প্রার্থী পেয়েছে। তাহলে জয়ী প্রার্থী পেয়েছে 60% আর পরাজিত পেয়েছে 40%। তাহলে এদের ব্যবধানটা কত হচ্ছে? যে ভোটে জয়লাভ করেছে সেটা কিন্তু ওদের ব্যবধান হবে। তো 100টার মধ্যে যদি 60টি ভোট পায় জয়ী প্রার্থী, 40টা ভোট পেয়েছে কিন্তু পরাজিত প্রার্থী, তাহলে এদের মধ্যে ব্যবধান হচ্ছে 20টা ভোট। 100টার মধ্যে 20টা ভোটের ব্যবধান হচ্ছে। তাই আমরা এখানে যেহেতু এদের ব্যবধান হচ্ছে কত, 20% হবে, এদের ব্যবধান হবে হচ্ছে 60 বিয়োগ 40, এত পার্সেন্ট কিন্তু ওদের ব্যবধান হবে। তো এখানে হয়ে যাবে 20% ব্যবধান। তো 20% ব্যবধান বলতে বিজয়ী প্রার্থী 20% ভোট কিন্তু বেশি পেয়েছে। এখান থেকে আমরা কিভাবে খুব সহজে 20% থেকে আমরা কিন্তু মোট ভোটারের সংখ্যা বার করতে পারবো। যদি 20টা ভোটে জয় হয় তাহলে মোট ভোটার হয় 100, যদি একটা ভোটে জয় হয় তাহলে মোট ভোটার হবে 100/20, আর যদি 4000 ভোটে জয়লাভ করে তাহলে এখানে হয়ে যাবে 4000 গুণ। তো এইখান থেকে আমরা খুব সহজে এই 5 × 100 করতে পারি, আর 5 আর 4000 গুণ করলে হয়ে যাবে 20,000। তো এই 20,000 ভোটে কিন্তু এখানে বলছে মোট কতজন ভোট দিয়েছিলেন, তো এখানে মোট ভোট দিয়েছিলেন কিন্তু 20,000, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 77 দাগের এই অঙ্কে। অমলেন্দু বাবু 460 টাকা নিয়ে বাজারে গেল। বাজার শেষে তার কাছে 10% টাকা অবশিষ্ট আছে। তার থেকে সে 20 টাকা রিক্সা ভাড়া দেয়। এখন তার কাছে কত টাকা থাকবে?
460 টাকা, 10% টাকা অবশিষ্ট আছে। তার মানে যদি অজয়বাবু 100 টাকা বাজারে নিয়ে যায়, তার থেকে 10 টাকা আছে। তো 100 টাকা বাজারে নিয়ে গেলে 10 টাকা আছে অবশিষ্ট। 1 টাকা হলে কত, 100টা নিচে চলে আসবে। আর 460 টাকা বাজারে নিয়ে গেলে থাকবে কত, তো 460 এখানে গুণ হয়ে যাবে। তো এই শূন্য আর এই শূন্য, এই শূন্যটা আর এই শূন্যটা, তা ওনার কাছে আসে কিন্তু 46 টাকা। এখন 46 টাকা যদি থাকে, তার থেকে 20 টাকা রিক্সা ভাড়া করেছে, তো এখানে 20 টাকা বিয়োগ করে দেবো, দিলে থাকবে হচ্ছে 26 টাকা। তো এই সিদ্ধা হবে সঠিক উত্তর, 26 টাকা কিন্তু ওনার কাছে থাকবে। তো আমরা চলে যাব 78 দাগের এই প্রশ্নে। শিয়ালদাহ থেকে রামপুরহাটের দূরত্ব 270 কিলোমিটার, ট্রেনের গতিবেগ ঘন্টায় 75 কিলোমিটার হলে সময় কত লাগবে? তো আমরা সবসময় কি জানবো, এস সমান সমান ডি বাই টি, এই সূত্র আমরা ইউজ করব। এস এর মান কত, তো এখানে এস এর মান কিন্তু দিয়েছে, এস এর মান কত, 45 কিলোমিটার। যেহেতু এটা সময় কত লাগবে, মানে এস 45 কিলোমিটার আর দূরত্ব বলেছে 270 কিলোমিটার, তো দুটোই কিলোমিটারে আছে, এবং তাহলে আমরা এখানে ঘন্টায় প্রকাশ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এস এর মান আমরা তাহলে এখানে কি করতে পারি, এস এর মান হচ্ছে এখানে 45 কিলোমিটার, ট্রেনের গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার, তো এস এর মান আমরা 45 দেবো, সমান সমান 270টা উপরে দেবো, কারণ দূরত্বটা 270 কিলোমিটার। আর টিটা কি সময়, তাই সময়টা কত লাগবে, তার টিটা টি রেখে দেবো। তো এখানে আমরা এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, এটাকে এটা দিয়ে কাটাকুটি করলে হয়ে যাবে 6। তো এখানে কিছু নেই, মানে 1 আছে, তো টি এককে টি, টি সমান সমান 6। তো এটা ক্যালকুলেশন করলে হয় 6 ঘন্টা, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর, 6 ঘন্টা সময় লাগে। বলছে 45 কিলোমিটার, বলছে ট্রেনের গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার হলে সময় কত লাগবে, সময় লাগবে কিন্তু 6 ঘন্টা। চলে যাবো আমরা 79-এর এই প্রশ্নে। প্রশ্ন আছে, একটি বই 240 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত? 240 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত? তো আমরা কি করব, সরাসরি 240কে গুণ করব। কত দিয়ে গুণ করব, যেহেতু 20% ক্ষতি হচ্ছে, তা বইটির ক্রয় মূল্য কত বলেছে, এই আমরা 100/80 দিয়ে গুণ করব, তাহলে ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। এই 80-র সঙ্গে এই 240 কাটলে হয় 30, 240 আর 80 কাটলে হয় 3, আর এই 3 আর 100 গুণ করলে হয় 300। তো এর সঠিক উত্তর হবে 300 টাকা, বইটির ক্রয় মূল্য 300 টাকা। চলে যাবো আমরা 80 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে এটা, তো এটাকে আপনি কিভাবে সহজে সমাধান করবেন? তো এখান থেকে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 6189, এটা কিন্তু এর সঠিক উত্তর হবে ডি। এখানে দেখুন 8 আর 2 10-এর শূন্য, আপনি এখানে 7 3 4 9 পাতায় নিচ্ছি, এবার এটা যোগ করব। এটা যোগ করলে কত হয়, 8 আর 2 10-এর শূন্য, হাতে 1, 1 আর 1 2 আর 4 6, আর হয় এখানে 6 আর 5 11, বিয়োগ করলে কত হয়, 9 করতে 9, 6 আর 14, 8 হলে 14, হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 3, 1 হলে 3, আর 1 আর কত হলে 7, 6 হলে 7, মানে 6189, অর্থাৎ ডি হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আপনারা যারা মনে করছেন যে এত ইজি অঙ্ক কিন্তু ক্লাসিক পরীক্ষায় থাকবে না, এটাই কিন্তু থাকবে। ইজি যে অঙ্ক পড়ে পিএসসি ক্লাসিক পরীক্ষায়, এবং সব প্রশ্ন প্রায় সহজ হয়, কারণ প্রিলি একটা পরীক্ষা হয়, তারপরে কিন্তু মেন হয়। তো প্রিলির জন্য অনেকটা ইজি প্রশ্ন থাকে, যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, তার প্রিলিতে আপনারা পাস করতে পারবেন। আমরা চলে যাবো 81 দাগের এই প্রশ্নে। 1200 টাকায় একটি ঘড়ি কিনে 1440 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? তো এখান থেকে বিক্রি করেছি 1200 টাকা, মানে কিনেছি 1200 টাকায়, বিক্রি করেছি 1440, তো আমরা এখানে কত লাভ সেটা আমরা বের করে নেবো। তো এখান থেকে কিন্তু লাভ হচ্ছে 240 টাকা। এখন এই 240 টাকা লাভ হচ্ছে, কত টাকায় 240 টাকা লাভ হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তো আমরা কিন্তু 1200 টাকার উপরে 240 টাকা লাভ করছি। তো যদি এখানে লাভের হার যদি আমরা বার করতে চাই, তাহলে কি করব, লাভের হার বার করতে গেলে লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা কিন্তু হচ্ছে সূত্র। কিসের, এই লাভের শতাংশ লাভ কত হবে এটা বার করতে গেলে, লাভের হার বার করতে গেলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো লাভ হয়েছে কত, লাভ হয়েছে কিন্তু 240, তো আমি 240টা উপরে দেবো। আর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কিন্তু 1200 টাকা, তো আমি এখানে 1200 টাকা দেবো ইন্টু সূত্রের 100। তো এই 100 আর দুটো শূন্য, আর এই 1200 দুটো শূন্য কেটে গেল, আর এটাকে কাটলে সে 12 দুটো 24, অর্থাৎ 20% লাভ হয়েছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডিটা, 20% লাভ। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 82 প্রশ্ন। প্রশ্ন আছে দেখুন, 20 মিটার দীর্ঘ এবং 18 মিটার প্রশস্ত একটি আয়তকার মেঝেকে 75 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে ঢাকতে কত মিটার দীর্ঘ কার্পেটের প্রয়োজন হবে?
তো সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্ন আপনি কিভাবে সহজে সমাধান করবেন দেখুন। এখানে বলেছে দেখুন 75 সেমি, আর এখানে কিন্তু বলেছে মিটার। তাহলে 75 সেমিটাকে আমরা কি করে নেবো, মিটারে প্রকাশ করে নেবো। তাহলে কত হবে, 0.75 মিটার হবে। এটা আগে আমরা করে নিলাম। এখন যেহেতু বলেছে কার্পেট দিয়ে ঢাকতে কত কার্পেটের প্রয়োজন হবে, তাহলে আপনি কি করবেন, তো আপনার সবসময় সূত্র হয়ে যাবে কিন্তু মেঝের দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ প্রস্থ বাই কার্পেটের প্রস্থ। তো আপনার সূত্র হয়ে যাবে, দেখুন এখানে বলছে 20 মিটার দীর্ঘ এবং 18 মিটার প্রশস্ত বিশিষ্ট আয়তকার মেঝেকে এত প্রস্থবিষ্ট কার্পেট দিয়ে ঢাকতে কত মিটার দীর্ঘ কার্পেটের প্রয়োজন হবে। তো এখানে 20 গুণ 18, অর্থাৎ কার্পেট আয়তকার আয়তকার মেঝের দৈর্ঘ্য 20 আর প্রস্থ 18, তো 20 গুণ প্রস্থ মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ বাই কার্পেটের প্রস্থ। কার্পেটের প্রস্থ কত, 0.75। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো এটা উঠে এখানে 100 হয়ে যায়। তো এখানে 75 আর এই 100 কাটলে হয়ে যায় 3 25 75, আর এখানে 4 25 100, আর 3 আর এই 18 কাটলে হয়ে যায় 6। তো এখানে কত হবে, তো 120। তো এখানে যদি আমরা 20 6 আর এই 4 যদি ক্যালকুলেশন করি, 20 6 আর এই যদি 4 ক্যালকুলেশন করি, তাহলে হয়ে যাবে 4 ছক 24, 24 গুণ 48, 480 মিটার। অর্থাৎ ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। 82 দাগের সঠিক উত্তর হবে ডিদ্দাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখুন 83 দাগের প্রশ্ন। পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 45 বছর। তাদের পুত্রের বয়স যোগ করলে তিনজনের গড় বয়স হয় 35। পুত্রের বয়স কত? তো অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এবং কিভাবে এই অঙ্কটা নিমেষে সহজে সমাধান করা যায় তা দেখুন। তো এখানে সহজ। তো এখানে কি করব, 35 গুণ 3, কারণ তিনজনের গড় বয়স হয়ে যাচ্ছে 35, তা তিনজনের মোট বয়স কত হচ্ছে সেটা বার করব, করে এটার থেকে বিয়োগ করব কত, এই পিতা মাতার গড় বয়স 45, তো এখানে 45 দিনে 90, অর্থাৎ 45 গুণ 2। ব্যাস, এবার এখানে 3 35 সময় 105 বিয়োগ 90 সমান সমান 15। তো এর সঠিক উত্তর হবে 15 বছর। ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 15 হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা আগের প্রশ্নে। এবিসি কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে 10 দিনে, 12 দিনে, 15 দিনে তারা একসঙ্গে করলে কত দিনে কাজটি শেষ হবে। তো এরকম অঙ্ক থাকলে আপনি তো খুব সহজে সমাধান করতে পারবেন, কারণ এই অঙ্কগুলো সহজ। এটাকে এ ধরবেন, এটাকে বি ধরবেন, এটাকে সি ধরবেন। তো আপনার সূত্র এসে যাবে এ বি সি, অর্থাৎ আপনার সূত্রটা এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন, এ বি সি বাই এ বি প্লাস বিসি প্লাস সি, এই হচ্ছে সূত্র। এবার আপনারা এইখানে চলে আসুন, অর্থাৎ আমরা করব কি, এ বি মানে 12 গুণ 10 গুণ 15, এ বি সি আমি পাতে দিলাম 12 গুণ 10 গুণ 15। এবারে আমরা এটাকে ক্যালকুলেশন করবো, অর্থাৎ এ বি করবো। এ বি হয়ে হবে 10 গুণ 12 যোগ 12 গুণ 15 যোগ 15 গুণ 10, অর্থাৎ এ গুণ বি গুণ সি, এ বি প্লাস বি সি প্লাস সি। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, তো আমরা এখানে ক্যালকুলেশন করলে এখানে 12 গুণ 10 গুণ 15 পাবো, বাই 12 10কে 120, আর এখানে আমরা যোগ করিনি, 12 আর 580 যোগ 15 10 150, তো যোগ করলে কত হয় 180, আর 120 হয় 300, 300 আর 150 যোগ করলে হয় 450। তো এইখানে এইগুলো যোগ করলে হবে 450, অর্থাৎ এখানে হয়ে যাবে 450। এখন এই 450কে আমরা কাটাকুটি করবো, তো এই জায়গায় 15 আছে, 15টাকে 450 দিয়ে কাটলে 3 পূরণ 45, অর্থাৎ এখানে হয় 30, আর এই 30 আর এই 10 কাটলে হয়ে যাবে 3, 3 আর এই 12 কাটলে হয়ে যাবে 4। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু 4, অর্থাৎ একসঙ্গে কাজ করলে এবিসি একসঙ্গে যদি কাজ করে, তারা একসঙ্গে কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে, তো 4 দিনে কাজটি শেষ হবে। সিদ্ধার্থ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 85 দাগের এই প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপর থেকে তুলব। 85 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, খুব সুন্দর একটি প্রশ্ন আছে। 85 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটি প্রশ্ন আছে। একটি নৌকার গতিবেগ স্থির জলে ঘন্টায় 11 কিলোমিটার,
যদি স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার হয়, তাহলে স্রোতের অনুকূলে 36 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? তা দেখুন এখানে উত্তর চেয়েছে কত সময় লাগবে। স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত? ঘন্টায় 7 কিলোমিটার। তাহলে মোট ওর গতিবেগ কত হচ্ছে? স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হচ্ছে? স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে 11 যোগ 17। তো অনুকূলের বেগ হচ্ছে অনুকূলের বেগ হচ্ছে কত? 11 যোগ 7 সমান 18 কিমি পার ঘন্টা। এখন বলে যে স্রোতের অনুকূলে 36 কিলোমিটার যেতে কত সময় লাগে? 18 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগে, তাহলে 36 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লাগবে। কি হবে? এখানে হবে কিন্তু 36/18, তাহলে হয়ে যাবে 2, তো সমান 2 ঘন্টা কিন্তু সময় লাগবে। অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার যে অঙ্কটি আছে 86 এর এই অঙ্কটি দেখবো। অখিলবাবু তার বেতনের 1/5 700 টাকা খরচ করে দেখলেন। অখিলবাবু তার বেতনের 1/5 এবং 700 টাকা খরচ করে দেখলো যে এখনও তার বেতনের 1/3 বাকি আছে। তবে অখিলবাবুর বেতন কত? সুন্দর একটি প্রশ্ন। তো আমরা এই অঙ্কটার অপশান ধরে অঙ্ক সমাধান করব। এই অঙ্কটার অপশান ধরে অঙ্ক সমাধান করব। তো এখানে 1500 টাকা যদি হয়, তো 1500 টাকার 3 ভাগের 1 ভাগ হচ্ছে কত? বলছে না বেতনের 1/3 বাকি আছে। তো 3 ভাগের 1 ভাগ তার মানে 500 টাকা। এখানে 1500 টাকার 1/3 মানে 500 টাকা। এখানে 1700 টাকা হবে না, তাহলে এই উত্তরটাই আমার হবে না। 1200 টাকা, 1200 টাকার 3 ভাগের 1 ভাগ হচ্ছে 400 টাকা। তো এটাও আমার হতে পারে। আর 1400 টাকা, এটা কিন্তু 3 ভাগ হবে না, তার মানে এটা হবে না। বি আর ডি হবে না, যা হবে এ আর বি। বি আর ডি হবে না, যা হবে এ আর সির মধ্যে উত্তর বেরিয়ে যাবে। তো দেখুন আমরা যদি 1500 টাকা ধরেই করি, বলছি কি অখিলবাবুর বেতন কত? অখিলবাবুর বেতন মনে করলাম 1500 টাকা। তাই 1500কে আপনার কী করলেন? 1/5 দিয়ে গুণ করে দিলেন। মানে বেতনের 1/5 এবং 700 টাকা খরচ করেছে, তাই 1/5 মানে এখানে 300 টাকা। উনি 300 টাকা খরচা করেছেন, আর কত খরচ করেছেন? 700 টাকা খরচা করেছেন। তাহলে মোট কত হচ্ছে? 100 টাকা খরচা হয়ে গেছে। 100 টাকা খরচা হয়ে গেলে তাহলে 1500 টাকাতে 10 টাকা খরচা হলে 500 টাকা থাকে। সেই 500 টাকা দেখুন 1500 টাকার 3 ভাগের 1 কিন্তু 500 টাকা। অর্থাৎ এই এর দাগটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 86 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। অঙ্কটা খুব সহজে কীভাবে সমাধান করলাম বুঝতে পারলেন। এখানে উত্তর থেকে কিছু কিছু অঙ্ক সহজে সমাধান করা যায়, অঙ্ক করা লাগে না। চলে যাবো আমরা 87 দাগের এই প্রশ্নে। 4% হারে 1 বছরে 25 টাকা সুদে আসলে কত হবে? সুন্দর অঙ্ক এবং খুব সহজে এটা কীভাবে সমাধান করবো দেখুন। 4% হারে 1 বছরে 25 টাকার সুদে আসলে কত? 4% হারে কিন্তু। তাই আমি এই জায়গার থেকে খুব সহজে বার করতে পারি। 100 টাকার 1 বছরের সুদ যদি 4 টাকা হয়, তাহলে বলছে 25 টাকা সুদে আসলে কত? তা বলছে কি 4% হারে 1 বছরে 25 টাকা সুদে আসলে কত? 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত? 4/100 টাকা। 25 টাকা 1 বছরের সুদ কত? তাই এখানে 25 গুণ করে দেবেন। তাহলে কত হবে? এখানে 4/25 করা যায়, আর এই 25 আর এই 25 কাটলে 1 হয়। তো কিন্তু এখানে 25 টাকার 1 বছরের সুদ কিন্তু 1 টাকা হয়। 25 টাকার সুদ 1 বছরে 4% হারে 25 টাকার 1 বছরের সুদ 1 টাকা হয়। তো এখানে বলছে 1 বছরে 25 টাকার সুদে আসলে কত? তো 1 টাকা সুদ হলে আর 25 টাকার সঙ্গে 1 টাকা যোগ করুন, 26 টাকা হবে। 4% হারে 1 বছরে 25 টাকার সুদে আসলে 26 টাকা হবে। 25 টাকার সঙ্গে এই সুদ 1 টাকা যোগ করতে হবে। খুব সহজেই অঙ্ক সমাধান করা যায়। 26 টাকা এর সঠিক উত্তর। তো আমরা চলে যাবো, দেখবো অপশনগুলো কী আছে। তো এখানে দেখুন, এখানে আছে এরপর 10-এর পাতায় বলেছে যে, তো আমরা এই অঙ্কের উত্তর পেলাম 26। তো এখানে দেখবো এরপর 10-এর পাতায় কী আছে উত্তর। চলুন চলে যাই 10-এর পাতায়। তো দেখুন এখানে 9-এর পাতার পর এখানে আমরা চলে এসেছি। 9-এর পাতার পর লেখা আছে। এখন আমরা এই 9-এর পাতার পরে কী আছে অপশানগুলো আছে দেখুন। বিদ্যাগে আছে অপশান 26 টাকা। তো 87 দাগের সঠিক উত্তর হচ্ছে 26 টাকা বিদ্যাগ এর সঠিক উত্তর। চলে যাবো 88 দাগের এই প্রশ্নে। একটি চৌবাচ্চায় একটি নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয়, অপর নল দিয়ে 20 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে কত সময় জলপূর্ণ চৌবাচ্চা জলপূর্ণ হবে? তো এখানে এটা কিভাবে আপনি সহজে সমাধান করবেন? খুব সহজে সমাধান করা যায়। ab/a-b একটা দিক খুলছে আর একটা দিক বন্ধ হচ্ছে বলে, তাই ab/a-b এর সঠিক। তো আমরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম। এর পরের ভিডিও কিন্তু আমরা পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসছি। 10 এপ্রিলের কর্মক্ষেত্র পত্রিকা থেকে এই প্র্যাকটিস সেটটা ফার্স্ট পার্ট অঙ্ক দেখলেন, এবং সেকেন্ড পার্টের অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসছে। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।